নদী। দেখলেন মানালিতে কীরকম বরফ পড়েছিল? আজকের ব্লগে আমি বলবো আমাদের সিমলা থেকে মানালি যাওয়ার গল্প। নমস্কার বন্ধুরা, আমি মালিনী, আর এবার মালিনীর ভাষায় শুনুন মানালির গল্প। গুগল ম্যাপের পরিভাষায় সিমলা থেকে মানালির দূরত্ব সড়কপথে 226 কিলোমিটার। একটানা গাড়ি চালিয়ে গেলে 6.5 ঘন্টার মধ্যে সিমলা থেকে মানালি পৌঁছে যাওয়া যায়। কিন্তু সে তো গুগলের হিসাব, বাস্তবে সময় লাগে আরও বেশি। কারণ একে তো পাহাড়ি রাস্তা, আর সেটা কোথায় খারাপ, কোথায় ভালো, কোথাও ধস আছে কিনা বা সামনে জ্যাম আছে কিনা তা জানার আগে আপনি নিজেই দেখবেন সে জ্যামে আটকে গেছেন। আর এই ধরনের কিছু সম্ভাবনার কথা মাথায় রেখেই 5ই ফেব্রুয়ারি একদম ভোরবেলা তৈরি হয়ে নিয়ে ওই দিন সকাল 7টার মধ্যে আমরা সবাই মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আগের দিন অর্থাৎ সিমলার শেষ পর্বের ব্লগে আপনারা তো নিশ্চয়ই দেখেছিলেন ঝড় বৃষ্টি কুয়াশায় ম্যালের কী অবস্থা হয়ে গিয়েছিল, এবং পরের দিন যেহেতু অনেকটা লম্বা জার্নি করতে হবে তাই আমরাও সেদিন বেশি দেরি না করে হোটেলে ফিরে এসে ডিনার করে নিয়েছিলাম। দাঁড়ান আপনাদেরকে দেখাই সেদিন রাতের ডিনারে কী কী ছিল। গরম গরম ভাত, গরম ডাল, সাথে গরম গরম বেগুন ভাজা, এবং ছিল মাটন, আর ছিল নিরামিষ একটি তরকারি। তো আবার গল্পে ফেরা যাক। যেটা বলছিলাম, প্রায় 3 ঘন্টা টানা চলার পরে একটু ফ্রেশ হওয়া তথা ব্রেকফাস্ট করার জন্য পথমধ্যে একটি পেট্রোল পাম্পে আমাদের ট্রাভেলারটিকে দাঁড় করানো হলো। যেহেতু অনেকটা লম্বা রাস্তা যেতে হবে তাই এই দিনের ব্রেকফাস্টে খুব আহামরি কিছু আমরা খাইনি। ওই কেক, লিকার চা, 2 রকমের বিস্কিট এসব খেয়েই আমরা আবার ট্রাভেলারে উঠে পড়লাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছালাম হিমাচল প্রদেশের মান্ডি শহরটির প্রান্তে, অর্থাৎ এখান থেকে মান্ডির সীমানা শুরু হচ্ছে। বলে রাখি, এই মান্ডি শহরটিতে কিন্তু একটি আইআইটিও আছে, আর আছে সুন্দরনগর লেক। এই সুন্দরনগর লেকটিকে এখানকার উইকেন্ড ডেস্টিনেশনও বলা যায়। মানালি যাওয়ার পথে এই লেকটির ধারে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। লেকের উল্টো দিকেই রাস্তার ওপর এই ফলের দোকানটি চোখে পড়েছিল। তো আর দেরি কেন, ফলের দোকান যখন দেখতে পেলাম তো আমরাও চলে গেলাম কিছু ফলমূল কিনতে। এত লম্বা রাস্তা, এতক্ষণের জার্নি, ফলমূল তো কিনতেই হবে। যদি খিদে পায় তখন তো এরাই কাজে লাগবে, তাই না? সুন্দরনগর লেক পেরিয়ে যখন আমাদের ট্রাভেলার খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন রাস্তার দুপাশের বাড়িঘর, বিশেষ করে গাছপালা, পাহাড়, প্রকৃতি দেখতে দেখতে আমার কাশ্মীরের কথা হঠাৎ মনে পড়ে গেছিল। পেহেলগাঁও যাওয়ার রাস্তাটাও ঠিক এরকমই ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম মান্ডি শহরে। বিয়াস নদীকে পাশে রেখে আমাদের গাড়ি এরপর আরও এগিয়ে চলল ঠিকই, সাথে সাথে গাড়ির গতিও কমতে লাগলো, কারণ সামনের রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। মানালি যাওয়ার পথে আমরা একটি জলের বাঁধ বা ওয়াটার ড্যাম দেখতে পেয়েছিলাম, এবং শুধু তাই নয়, জনসাধারণের যাত্রা সুগম করে তোলার জন্য সরকারের তরফে এখানে পাহাড় কেটে সুড়ঙ্গ বানানোর কাজও দেখলাম বেশ দ্রুতগতিতেই চলছিল। এমনকি আমরা নিজেরাই যাওয়ার পথে বেশ কটি টানেল পার হয়ে এসেছিলাম।
বেলা তখন প্রায় 1:30 মতো বাজে, যখন লাঞ্চ করার জন্য আমাদের ট্রাভেলারটিকে একটি ধাবার সামনে দাঁড় করানো হয়। আমাদের দুজন রান্নার ঠাকুর অর্থাৎ মহেন্দ্রদা এবং পরিমলদা রাত থাকতেই লাঞ্চের সব ব্যবস্থা আগাম করে নিয়েছিলেন। এবার ছিল শুধু খাবারগুলিকে গরম করে খাওয়ার পালা। গরম ভাত, গরম ডাল, লম্বা লম্বা মোটা আলু ভাজা, সাথে হালকা করে কষানো সোয়াবিনের তরকারি। যেহেতু অনেকটা লম্বা যাত্রাপথ, তাই মেনু ছিল খুবই সাধারণ, কিন্তু স্বাদ অসাধারণ। ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, ডাল। ভালো লাগছে। আমাদের সবাইকে পেট পুরে খাইয়ে দিয়ে তারপর সঞ্জয় বাবুরা নিজেরাও খেয়ে নেন। বেলা যখন প্রায় 3টে বাজতে যায়, তখন আমাদের ট্রাভেলার আবার নিজের যাত্রা শুরু করে মানালির দিকে। কুলু কাসল হাইওয়ে ধরে মানালি যাওয়ার সময় মাঝ রাস্তায় পড়ে এই বৈষ্ণোদেবীর মন্দির। আগেরবার 2022 সালে যখন কাশ্মীর গেছিলাম, তখন শারীরিক অসুস্থতার কারণে বৈষ্ণোদেবীর দর্শন সম্পূর্ণ করতে পারিনি। তাই এইখানে যখন বৈষ্ণোদেবীর মন্দির দেখলাম, খুব আনন্দ হয়েছিল। তো চলে গেলাম ভিতরে মাকে দর্শন করতে, কিন্তু ভিতরে ভিডিও বা ফটোগ্রাফি করা যাবে না। মায়ের দর্শন শেষে মন্দিরের 4তলার বারান্দা থেকে দেখতে পেলাম নিচের নদীতে কিছু উৎসাহী মানুষজন র্যাফটিং করছিল, এবং আরও ভালোভাবে র্যাফটিং দেখার জন্য আমরা দুজনে নিচের নদীর পাড়ে নেমে এলাম। এই রিভার র্যাফটিংয়ের অভিজ্ঞতা আমাদের দুজনেরই আছে। আমরা যখন কর্ণাটকের ডান্ডিলিতে ঘুরতে গিয়েছিলাম, সেই সময় আমরা দুজনে ওখানে রিভার র্যাফটিং করেছিলাম। সে দারুণ মজা হয়েছিল। সেই ভিডিওটি এখনও না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন আপনারা। সব ফটো সেশন চলছে, আর মন্দির থেকে পুজো দিয়েছি, পুরো মাথায় ওম একদম ছাপিয়ে দিয়েছে, হ্যাঁ, কুমকুম দিয়ে। আর এখানে সব ফটো সেশন চলছে, দেখতেই পাচ্ছেন, গ্রুপ ট্যুরের মজা। আর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি। সে হাই। গ্রুপের মহিলা সদস্যরা এখন খুবই উত্তেজিত, কারণ তারা হিমাচলি পোশাক পরে ছবি তুলতে আগ্রহী। তো আমিও তাদের পেছন পেছন যাচ্ছি দেখার জন্য যে কী ব্যাপারটা হয়। আমাদের গ্রুপের মহিলারা এই যে এখানে হিমাচলি পোশাক পরে এখন ছবি তুলছেন। তো দেখা যাক কীভাবে এনারা তৈরি হচ্ছেন, চলুন দেখি। তো হিমাচলের এই ঐতিহ্যবাহী পোশাক পরে ছবি তোলার ব্যাপারে গ্রুপের এই দুই জেঠিমার উৎসাহ দেখে আমার তো খুব ভালো লাগছিল। এরপর আমরা সবাই একটু কেনাকাটা করতে হাজির হলাম একটি স্থানীয় শাল ফ্যাক্টরির আউটলেটে। শল ফ্যাক্টরি হলেও এখানে সুলভ মূল্যে আরও অনেক ধরনেরই শীতের পোশাক বিক্রি হচ্ছিল।
আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই ফ্যাক্টরির একতলায় একদম চোখের সামনে কিভাবে হাতে করে এনারা শাল বানায় সেটা দেখা, যেটাকে হ্যান্ডলুম প্রসেস বলে আর কি। যাই বলো ভাই, খাটনি আছে কিন্তু এই কাজে, আর পরিশ্রম থাকলে তার অবশ্যই একটা ভালো দামও থাকবে। দোকানের একতলায় এই হ্যান্ডলুমের কাজ দেখার পর আমরা সবাই চলে গেলাম দোতলায় কেনাকাটি করতে। এদের দোতলায় দেখুন দোকানে যেই জিনিসপত্রগুলো আছে, এই কার্পেট, তারপর আরও শীতের পোশাক, সেই কালেকশনগুলো কি সুন্দর। সামনে মশলার কাউন্টারও ছিল যেখানে আখরোটও পাওয়া যাচ্ছিল, আর কাজু বাদাম, তাছাড়া কাঠবাদাম এগুলোও পাওয়া যাচ্ছিল। এখানে সবাই বিভিন্ন ধরনের শল কিনতে ব্যস্ত ছিলেন। শলের বিভিন্ন দামও ছিল, মানে অনেক হাইয়েস্ট মনে হয় আমি 2000-এর ওপর শুনেছিলাম, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। শল ছাড়াও শীতের পোশাকও ছিল। আমরা একটা থার্মাল কিনেছিলাম। শীতের পোশাকগুলো সত্যি খুবই কম দামের ছিল, মানে কম দাম বলবো না, রিজনেবল প্রাইস। এখানে ট্রাই করে করে আমরা সবাই দেখছিলাম যে ফিট হয় কি হয় না। এখানে সবাই শাল, শীতের পোশাক, কোট, তারপর উইন্ডচিটার সমস্ত কিছুই এখানে কিনেছেন। আর ফ্যাক্টরি আউটলেট বলে একটু দামটা আমরা সাধ্যের মধ্যেই পেয়ে গেছিলাম আর কি। এখানে সব স্তূপীকৃত করেছিল, এখানে সব সাজানো ছিল, বাচ্চাদের কালেকশন থেকে শুরু করে বড়দের কালেকশন সবই ছিল এখানে। তো প্রাণ ভরে চুটিয়ে সবাই এখানে শপিং করেছিল, আর শপিং করার পর সবার মন মেজাজ খুব খুশিও হয়ে গেছিলো। তো তারপর শপিং করা হয়ে গেলে আমরা সবাই চলে গেলাম আমাদের ট্রাভেলারে উঠতে, আর তারপর টিম ফাইনালি রওনা হলো মানালির দিকে। আমরা যখন মানালি গিয়ে পৌঁছাই তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছিল। তো এর পরের ব্লগে আমি আপনাদের বলবো মানালির বাকি গল্প, দেখাবো আমাদের হোটেলের রুমের ভিডিও, সোলাং ভ্যালির সুন্দর সুন্দর মুহূর্ত এবং আরও অনেক কিছু। সো স্টে টিউন উইথ মি, এবং অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গরম কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করেছে, সো কিপ ইউর সেলফ হাইড্রেটেড, বেশি বেশি করে জল খাবেন। আজকের মতন তাহলে এ পর্যন্তই থাক, খুব শিগগিরই নতুন ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।